বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না। হামলা ও লুটপাটের অভিযোগে বিএনপি নেতার নামে মামলা। সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করতে বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 17 ফিলিস্তিনি নিহত। কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় নিহত 4। এবং সর্বশেষ জানিয়ে দেব ডি মারিয়ার বিদায় বেলায় মেসির আবেগঘন বার্তা। শুনছিলেন সোনারাম, এখন জেনে দিচ্ছি বিস্তারিত। ফাঁসিবাদী দলকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর সুযোগ নেই। তাদের বিচারের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের তালিকা তৈরি করা হবে। আহতদের চিকিৎসার দীর্ঘমেয়াদী ব্যয় সরকার বহন করবে। আন্দোলনে নিহতদের জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ চলছে। শহীদ পরিবারদের নিয়ে একটি সম্মেলন করা হবে বলেও জানান তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই গণহত্যার স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর তৈরি করা হবে। এরপর তা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। শ্রমিক অসন্তোষ ইস্যুতে তিনি বলেন, এই অসন্তোষ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তৈরি পোশাক শিল্প সমস্যা নিরসনে রিভিউ কমিটি করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন সহ 10 জন নেতার বিরুদ্ধে হামলা, ভাঙচুর, লুটপাট এবং হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে এ মামলা করেন একই উপজেলার মেদিনীপুর গ্রামের মোহাম্মদ স্বপন। অপর আসামিরা হলেন মোহাম্মদ মনসুর ভুঁইয়া, ইউসুফ, শাহিন, ইলিয়াস, মিজানুর রহমান, নাসির, জসিমউদ্দিন, আবুল কালাম ও মিলন। আদালতে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আসামিরা দলবদ্ধ হয়ে লোহার রড, রামদা, চাপাতি, চাইনিজ, কুড়াল সহ দেশীয় অস্ত্র নিয়ে বাদীকে প্রাণের হত্যার উদ্দেশ্যে বসতঘরে হামলা করে। তার ঘরের টিন, দরজা জানালা কেটে জোরপূর্বক প্রবেশ করে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এছাড়া হামলায় 3,10,000 টাকার ক্ষতি হয়। এ সময় স্বপনের স্ত্রী শ্লীলতাহানি ও তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে নানা হুমকি দেয়। অভিযোগের বিষয়ে আকবর হোসেন বলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিনি তার সহযোগী স্বপনকে দিয়ে আমাদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। এ বিষয়ে জানতে ফেনী জেলার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজের মুঠোফোনে বারবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 5টি আবাসিক হলে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে 120টি রামদা, 1.5 শতাধিক লোহার পাইপ, 150 মদের বোতল ও 16টি হেলমেট পাওয়া গেছে। তবে এ সময় কাউকে আটক করা হয়নি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ ও শাহ এম.এ.এস কিবরিয়া হলে অভিযান শুরু হয়। সন্ধ্যা 6টা পর্যন্ত এই অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়েছে। এসব রুমে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকত। অভিযানের সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভোস্টররা উপস্থিত ছিলেন। ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্স দেওয়ার ভাষণে রাজনাথ সিং বলেন, বাংলাদেশ, চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন। সেই সঙ্গে ভবিষ্যতে ভারত কি ধরনের সমস্যা পড়তে পারে তার একটা ধারণা নিয়ে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলার প্রস্তুত থাকুন। ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরেন। উস্কানি মোকাবিলায় সম্বন্ধিত দ্রুত ও কার্যকারী প্রক্রিয়া দেখানোর উপর জোর দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।
সেই সঙ্গে ভবিষ্যতে যুদ্ধসহ ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি নিয়ে রাখতেও বলেন তিনি। রাজনাথ সিং বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। তবে ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের বর্তমান পরিস্থিতির উপর গুরুত্ব দিতে হবে। এক মুহূর্ত আমাদের চারপাশে যা ঘটছে সেগুলোর উপর নজর রাখতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে। এদিকে সংঘাত ৩৩৫তম দিনে আরও একটি বিভীষিকাময় দিন কাটল গাজার বাসিন্দাদের। উপত্যকা জুড়ে বিভিন্ন স্থানে ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বহর। এ হামলায় নিহত হয়েছেন ১৭ ফিলিস্তিনি। শুক্রবার ৬ সেপ্টেম্বর বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছেন এসব তথ্য। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছেন কর্তৃপক্ষ। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০,৯০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি। গাজা সিটির সাবরা এলাকায় ভয়াবহ হামলার প্রাণ গিয়েছে কমপক্ষে ৫ জনের। বোমা হামলা হয়েছেন জৈতুন শহরেও, সেখানেও প্রাণহানি হয়েছে কমপক্ষে ৬ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছেন গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতের মধ্যে ১ জন নারী ও ৬ বছরের এক শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। শুক্রবার ৬ সেপ্টেম্বর ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নানাকড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাইসউদ্দিন জানান, ভোর ৬টার দিকে ঢাকামুখী লেনে একটি বিকল পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। এ সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর একই দিক থেকে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এটি ঘটনাস্থলেই এক শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে গত জুলাইয়ের কোপা আমেরিকা জয়ের পর আজকেই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। কোপা ফাইনাল খেলেই অবসর নেয় ডি মারিয়া। এই ম্যাচে আর্জেন্টাইন ফুটবলের অ্যাসোসিয়েশনের সম্মাননা দেওয়ার ব্যাপারটি আগে থেকেই জানা গিয়েছিল। আর্জেন্টিনা দল গা গরম করতে নামার আগেই পরিবার নিয়ে রিভার প্লেটের মাঠে উপস্থিত হন ডি মারিয়া। আর্জেন্টিনা দলের হয়ে মাঠে তার স্মরণীয় সব মুহূর্তগুলোই দেখানো হয়। ব্যাকগ্রাউন্ডে পাঠ করা হয় ডি মারিয়াকে লেখা তার মেয়ের মিয়ার চিঠি। ডান পায়ে গোড়ালির ইনজুরির কারণে আর্জেন্টিনায় আসতে পারেননি লিও মেসি। তবে বন্ধুর বিদায় অনুষ্ঠানে তিনি থাকবেন না তা কী করে হয়। মায়ামি থেকে ভিডিও বার্তায় মেসি বলেন, আমি দুঃখিত যে তোমার জন্য এই বিশেষ রাতে আমি সেখানে থাকতে পারিনি। আমি তোমার জন্য পরিবারকে সঙ্গে নিয়ে একটি দুর্দান্ত রাত উপহার দিতে চেয়েছিলাম। তুমি আমাদের যা দিয়েছো এবং যা করেছো তার জন্য তুমি এটি প্রাপ্য। ব্যক্তিগতভাবে আমরা একে অপরকে বলার মতো সব কিছুই বলে ফেলেছি। কে ভেবেছিল জাতীয় দলের সঙ্গে সব কিছু এভাবেই শেষ হয়ে যাবে। একসাথে আমাদের খুব কঠিন সময় গেছে। এরপর আমরা একসাথে বিশ্ব ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন জয় করেছি। আমরা তোমাকে অনেক মিস করব। এ সময় গ্যালারিতে উপস্থিত সমর্থকদের ফিডিউ গণ বিদায়ী চিৎকারে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। সবকিছুর জন্য ধন্যবাদ ফিডিউ, কখনো চলে যেও না। সমর্থকদের হাতে শোভা পাচ্ছিল এমন সব পোস্টার। দেশের জার্সিতে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলে বিদায়ী জাতীয় দলকে বিদায় জানালেন ডি মারিয়া। বিদায় বেলায় তার ঝুলিতে বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও অলিম্পিক স্বর্ণ 5টি বড় ট্রফি।